Ladies and gentlemen, welcome to Pierce Foundation. তোমরা যারা 7 কলেজের 2018-19 সেশনের ফোর্থ ইয়ারের পরীক্ষার্থী, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। লিটারারি ক্রিটিসিজমের এই প্রশ্নটা হচ্ছে কি, ডিসকাস পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ অর ইভালুয়েট আর্নল্ডস থিওরি অর ডেফিনিশন অফ পোয়েট্রি। তো সর্বপ্রথম আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। তো আমরা ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে পারি? ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস ফর্মস অফ রাইটিং ইজ পোয়েট্রি। লেখালেখি করার জন্য, মানে সাহিত্য লেখার জন্য সবচাইতে সম্মানজনক যে ফর্ম বা ধরন, সেটা হচ্ছে কবিতা। ইট ইজ অ্যান আর্ট, এটা হচ্ছে একটা শিল্প, দ্যাট ইজ এমবেডেড, যেটা নিহিত রয়েছে ইন দ্য সোল অ্যান্ড স্পিরিট অফ পিপল, মানুষের আত্মায় এবং গতিতে। দ্য ফার্স্ট মডার্ন ক্রিটিক ম্যাথিউ আর্নল্ড, লাইফ ডিউরেশন 1822 টু 1888, সর্বপ্রথম আধুনিক সমালোচক ম্যাথিউ আর্নল্ড শোজ দেখায় হাই কনসেপশন অন পোয়েট্রি, কবিতার উপরে তার উচ্চ যে ধারণা সেটাকে দেখায়। ইন হিজ লিটারারি ক্রিটিসিজম দ্য স্টাডি অফ পোয়েট্রি, তার সমালোচনা সাহিত্য স্টাডি অফ পোয়েট্রিতে, হুইচ ইজ হিজ অ্যাটেম্পট, যেটা হচ্ছে তার প্রচেষ্টা, টু এস্টাবলিশ, প্রতিষ্ঠিত করার জন্য, দ্য স্ট্যান্ডার্ড অফ হোয়াট পোয়েট্রি শুড বি, মানে কবিতার স্ট্যান্ডার্ড বা গুণগত মান কি হওয়া উচিত সেটা প্রতিষ্ঠিত করার জন্য। হি অ্যাসর্টস দ্যাট, তিনি জোর দিয়ে বলেন যে দ্য বেস্ট পোয়েট্রি ইজ, সর্বোত্তম কবিতা হলো, দ্য ক্রিটিসিজম অফ লাইফ, জীবনের সমালোচনা, বাই দ্য লজ অফ পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি, কাব্যিক সৌন্দর্য এবং কাব্যিক সত্যতার নিয়ম দ্বারা, কাব্যিক সৌন্দর্য এবং কাব্যিক সত্যতার নিয়ম দ্বারা জীবনের সমালোচনা তত্ত্ব প্রদান করাই হচ্ছে কবিতার মূল লক্ষ্য এবং বৈশিষ্ট্য। তাহলে ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখতে পারি? যে সাহিত্য লেখার জন্য সবচাইতে মর্যাদাপূর্ণ যে ফর্ম বা যে ধরন, সেটা হচ্ছে কবিতা। এবং এই কবিতাটা কি একটা শিল্প, যেটা মানুষের আত্মার মধ্যে নিহিত আছে। সর্বপ্রথম আধুনিক সমালোচক ম্যাথিউ আর্নল্ড, তিনি মূলত তার সমালোচনা সাহিত্য স্টাডি অফ পোয়েট্রিতে কবিতার প্রতি তার যে উচ্চ কনসেপশন, ধারণা, সেটাকে দেখিয়েছেন। এবং এইটা তিনি দেখিয়েছেন একটা প্রচেষ্টা হিসাবে কবিতার গুণগত মানটা কেমন হওয়া উচিত সেটা প্রতিষ্ঠিত করার জন্য। তিনি জোর দিয়ে বলেছেন যে সর্বোত্তম কোয়ালিটির কবিতা হচ্ছে জীবনের সমালোচনা তত্ত্ব। তবে এখানে কন্ডিশনটা হচ্ছে সেই সমালোচনা তত্ত্বের মধ্যে পোয়েটিক ট্রুথ এবং পোয়েটিক বিউটিটা থাকতে হবে। অর্থাৎ পোয়েটিক ট্রুথ এবং পোয়েটিক বিউটির উপরে ভিত্তি করে জীবনের সমালোচনা তত্ত্বই হচ্ছে কবিতা। ওকে, তো এইভাবে তোমরা একটা ইন্ট্রোডাকশন লিখে দিবে। ইন্ট্রোডাকশন লেখার পরে তারপরে আমরা নেক্সট প্যারাতে চলে যাব। এখানে নেক্সট প্যারায় যেটা আছে সেটা হচ্ছে কি, আর্নল্ডস কনসেপ্ট অন পোয়েট্রি। আসলে কবিতার ব্যাপারে আর্নল্ড কি বলেছেন, মানে ফুল একটা কনসেপশন, একটা ডেফিনেশন তোমরা লিখে দিবে। অ্যাকর্ডিং টু ম্যাথিউ আর্নল্ডের মতে, পোয়েট্রি ইজ সিম্পলি, কবিতার সাধারণভাবে, দ্য মোস্ট ডিলাইটফুল অ্যান্ড পারফেক্ট ফর্ম অফ আটারেন্স। কবিতা হচ্ছে সাধারণত অত্যন্ত আনন্দদায়ক এবং পারফেক্ট ফর্ম অফ আটারেন্স বলতে এখানে আসলে কথা বলার জন্য, আটারেন্স বলতে কথা বলা বোঝাচ্ছে, যে কথা বলার জন্য, দ্যাট হিউম্যান ওয়ার্ডস ক্যান রিচ। আর এই কবিতার মাধ্যমে মানবীয় ভাষা বা মানুষের শব্দগুলো পৌঁছতে পারে। অর্থাৎ এর মানে হচ্ছে যে কবিতার মাধ্যমে মানুষকে নিয়ে সুন্দরভাবে লেখা সম্ভব। ইট ইজ এ ক্রিটিসিজম অফ লাইফ, এটা হচ্ছে জীবনের একটা সমালোচনা তত্ত্ব। আন্ডার দ্য কন্ডিশনস, কিছু শর্তর অধীনে, কিছু শর্ত থাকতে হবে তার অধীনে, ফিক্সড ফর সাচ এ ক্রিটিসিজম, যেগুলো এই ধরনের সমালোচনা তত্ত্ব যেটা ফিক্স থাকবে। আর এটা কিসের উপরে থাকবে? বাই দ্য লজ অফ পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি, কাব্যিক সৌন্দর্য এবং কাব্যিক সত্যতার উপরে ভিত্তি করে। সাধারণভাবে এটাকে যদি আমরা বলতে যাই তাহলে কনসেপশনটা এরকম হবে যে কবিতা হচ্ছে অত্যন্ত পারফেক্ট এবং আনন্দদায়ক কথা বলার জন্য, এবং এই কবিতা লেখার মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো সম্ভব। এটা হচ্ছে জীবনের সমালোচনা তত্ত্ব, এবং এখানে কিছু কন্ডিশন থাকবে এই সমালোচনাগুলো কিভাবে করতে হবে তার উপরে ভিত্তি করে। অ্যান্ড দ্য কন্ডিশনস, এটা হচ্ছে কি, পোয়েটিক ট্রুথ অ্যান্ড পোয়েটিক বিউটি, এর যে লজ, এর যে নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুন গুলো হচ্ছে এর কন্ডিশন। ওকে, সো আর্নল্ডের কনসেপশনটা হচ্ছে এইটা কবিতার সম্পর্কে। তো এরপরে আমরা নেক্সট প্যারায় চলে যাই, দ্য ক্রিটিসিজম অফ লাইফ। মানে এই কনসেপশনটা আসলে কি সেটা বোঝা দরকার। সো ক্রিটিসিজম অফ লাইফ বলতে কি বোঝানো হচ্ছে? দ্য ফ্রেজ ক্রিটিসিজম অফ লাইফ মিনস, ক্রিটিসিজম অফ লাইফ এই ফ্রেজটা দ্বারা বোঝায়
প্রপার ইন্টারপ্রিটেশন অফ লাইফ, জীবনের একেবারে সঠিক ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা, ক্রিটিসিজম অফ লাইফ বলতে জীবনের সঠিক ব্যাখ্যা। পোয়েট্রি অ্যাকুরেটলি এক্সপ্লেইনস লাইফ, আর এটা দ্বারা এটা বোঝানো হয়েছে যে কবিতা একেবারে পুঙ্খানুপুঙ্খ রূপে মানুষের জীবনটাকে ব্যাখ্যা করে। হিয়ার উই ডিসকভার অ্যান্ড অ্যানালাইজ, এখানে আমরা আবিষ্কার করব এবং আলোচনা করব হাউ পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ, কবিতা কিভাবে জীবনের সমালোচনা তত্ত্ব। তাহলে ক্রিটিসিজম অফ লাইফ এই ফ্রেজটা দ্বারা বেসিক্যালি যেটা বোঝানো হয় সেটা হচ্ছে প্রপার ইন্টারপ্রিটেশন অফ লাইফ, জীবনের একেবারে সঠিক একটা ব্যাখ্যা দিবে কবিতা। ওকে, এই বিষয়টাকে বোঝানো হয়। সো আমরা নেক্সট প্যারা কি লিখবো? ইন্টিগ্রিটি বিটুইন পোয়েট্রি অ্যান্ড হিউম্যান লাইফ, কবিতা এবং মানুষের জীবনের মধ্যে। ইন্টিগ্রিটি বিটুইন পোয়েট্রি অ্যান্ড হিউম্যান লাইফ, কবিতা এবং মানুষের জীবনের মধ্যে যে অবিচ্ছেদ্যতা, এইটা কি, মানে ম্যাথিউ আর্নল্ড এটা দেখিয়েছেন। তো এখানে কি বলা হচ্ছে যে আর্নল্ড ডিফাইন্স পোয়েট্রি, আর্নল্ড কবিতাকে সংজ্ঞায়িত করেন অ্যাজ এ ক্রিটিক অফ লাইফ, জীবনের সমালোচক হিসাবে। টু পুট ইট ডিফারেন্টলি, এটাকে ভিন্নভাবে বলতে গেলে পোয়েট্রি মাস্ট কনসার্ন, কবিতা অবশ্যই উদ্বিগ্ন, ইটসেলফ মানে কবিতা নিজে উদ্বিগ্ন বা সম্পৃক্ত, উইথ লাইফ জীবনের সাথে, অ্যান্ড দ্য প্রবলেমস অফ লাইফ এবং জীবনের সমস্যাগুলোর সাথে। দ্য আইডিয়া, ধারণাটি, আইডিয়া বলতে যে ধারণা, অর্থাৎ এখানে যেটা বোঝানো হচ্ছে দ্য সাবজেক্ট ম্যাটার অফ পোয়েট্রি অ্যান্ড দ্য থিম অফ পোয়েট্রি, কবিতার বিষয়বস্তু শুড বি রেলিভেন্ট, প্রাসঙ্গিক হওয়া উচিত, টু পিপলস লাইফস, মানুষের জীবনের সাথে। ইট শুড নট বি রিমোট, এটাকে দূরবর্তী হওয়া যাবে না, ইন এ ওয়ে, এমন ভাবে, দ্যাট ডাজ নট ডিরেক্টলি কানেক্ট, যেটা সরাসরি সম্পৃক্ত না, সংযুক্ত না, টু আওয়ার লাইফস, আমাদের জীবনের সাথে। দ্য ফ্রেজ ক্রিটিসিজম অফ লাইফ ইজ ফার্দার এক্সপ্লেইনড, জীবনের সমালোচনা তত্ত্ব, এই ফ্রেজটাকে ইজ ফার্দার এক্সপ্লেইনড, আরো ব্যাখ্যা দেওয়া হয়েছে, বাই আর্নল্ড, আর্নল্ডের দ্বারা, as noble and profound application of ideas, মহান এবং গভীর ধারণা সমূহের প্রয়োগ বা প্রয়োগ হিসাবে। অর্থাৎ এখানে আর্নল্ড এটা বোঝাচ্ছে যে কবিতা পড়ার মাধ্যমে মানুষ নভেল এবং প্রোফাউন্ড আইডিয়া অ্যাপ্লাই করা শিখবে। দ্য গ্রেটনেস অফ পোয়েট, একজন কবির গ্রেটনেস, বিশালতা, মহানুভবতা, লাইজ ইন হিজ পাওয়ারফুল অ্যান্ড বিউটিফুল অ্যাপ্লিকেশন, লাইজ ইন অবস্থিত বা নিহিত, হিজ পাওয়ারফুল অ্যান্ড বিউটিফুল অ্যাপ্লিকেশন, তার ক্ষমতাশীল এবং সুন্দর প্রয়োগের উপরে বা প্রয়োগের মধ্যে, অফ আইডিয়াস টু লাইফ, ধারণা সমূহ জীবনের প্রতি। হিয়ার উই ক্যান সাইট ফ্রম শেক্সপিয়ার, আমরা এখানে শেক্সপিয়ারের একটা কোটেশন ব্যবহার করতে পারি। তাহলে এখানে কোটেশনটা কি? উই আর সাচ স্টাফ, স্টাফ বলতে জিনিস, মানে আমাদেরকে বস্তু বলা হয়েছে। অ্যাজ ড্রিমস আর মেড অফ, যেমন স্বপ্ন তৈরি হয়, অ্যান্ড আওয়ার লিটল লাইফ, এবং আমাদের এই ছোট্ট জীবন, ইজ রাউন্ড উইথ স্লিপ, ঘুমের সাথে ঘূর্ণায়মান। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, এখানে ম্যাথিউ আর্নল্ড এই কোটেশনটাকে, উইলিয়াম শেক্সপিয়ারের এই কোটেশনটা দ্য টেম্পেস্ট এই ড্রামাটা থেকে নেওয়া হয়েছে। টেম্পেস্টের এই কোটেশনটা থেকে ম্যাথিউ আর্নল্ড মূলত এটা বোঝাতে চেয়েছেন যে মানুষের জীবনটা কিছুই না, মানুষের এই ছোট্ট জীবনটা শুধু স্বপ্নের মধ্যে আর ঘুমের মধ্যে সীমাবদ্ধ। আজকে খারাপ দিন আসলে আমরা আগামীকালের ভালো প্রত্যাশার জন্য অপেক্ষা করছি, তারপরে আবার ঘুমিয়ে পড়ছি। সো এখন এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে আসলে কবিতা বলতে ম্যাথিউ আর্নল্ড মূলত অ্যারিস্টটলের ওই কনসেপ্টটাকেই কিন্তু ফুটিয়ে তুলেছেন। ঠিক আছে, তাহলে ম্যাথিউ আর্নল্ড বলছে যে কবিতার মধ্যে, মানে কবিতা এবং মানুষের জীবনের মধ্যে একটা ইন্টিগ্রিটি থাকতে হবে। ইন্টিগ্রিটি মিনস সম্পৃক্ততা, একেবারে ডিরেক্ট একটা কানেকশন থাকতে হবে। এবং এর জন্য ম্যাথিউ আর্নল্ড কবিদেরকে পরামর্শ দিয়েছেন যে আপনারা এমন ভাবে কবিতার সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তু অর্থাৎ থিম গুলোকে চুজ করবেন যেন আপনাদের থিম গুলো মানুষের জীবনের সাথে রেলিভেন্ট হয়, প্রাসঙ্গিক হয়। এবং ম্যাথিউ আর্নল্ড তার সাথে সাথে এই জিনিসটাকেও ক্লিয়ার করে দিয়েছে যে একজন কবির গ্রেটনেস কিন্তু তার কাছে যে আইডিয়াগুলো আছে, সে আইডিয়াগুলো কিভাবে জীবনের ক্ষেত্রে প্রয়োগ করা সম্ভব সেইটাকে ফুটিয়ে তোলার মাধ্যমে কবিতার মধ্যে। ওকে, এই হচ্ছে ইন্টিগ্রিটি বিটুইন পোয়েট্রি অ্যান্ড হিউম্যান লাইফ। সো উই আর মুভিং টু নেক্সট প্যারা। নেক্সট প্যারা, তো এর জন্য আমরা একটা পয়েন্ট আউট করতে পারি, সেটা কি? সোর্স অফ ইনগ্রিডিয়েন্টস অফ লাইফ, জীবনের উপাদানের উৎস। জীবনের উপাদানের উৎস, এই ফ্রেজটাকে আমরা কিভাবে অ্যানালাইজ করতে পারি? বাই দ্য ফ্রেজ ক্রিটিসিজম অফ লাইফ, ক্রিটিসিজম অফ লাইফ এই ফ্রেজটা দ্বারা
আর্নল্ড মিনস টু সে দ্যাট, আর্নল্ড বোঝাতে চেয়েছেন যে দ্য রিডার্স ক্যান আইডেন্টিফাই, পাঠকেরা শনাক্ত করতে পারবে দেয়ার ফল্টস অ্যান্ড মিস্টেকস, তাদের যে দোষ ত্রুটি এবং ভুলভ্রান্তি আছে সেগুলোকে তারা শনাক্ত করতে পারবে ফর দ্য পারপোজ অফ রেকটিফিকেশন, সংশোধনের উদ্দেশ্যে, বাই গোয়িং থ্রু পোয়েমস। গোয়িং থ্রু বা গো থ্রু এটা একটা ফ্রেজ, এটা মানে হচ্ছে পুঙ্খানুপুঙ্খ রূপে পড়া, একটা কবিতা ভালোভাবে পড়ার মাধ্যমে। দে মাস্ট অ্যাপ্লাই দ্য পাওয়ারফুল আইডিয়াস, তারা অবশ্যই প্রয়োগ করবে দ্য পাওয়ারফুল আইডিয়াস, শক্তিশালী আইডিয়াগুলোকে, হুইচ দে পিক আপ, যেগুলো পাঠকেরা, মানে এখানে তারা বলতে পাঠকেরা পিক আপ করতে পারে। পিক আপ করতে পারে মানে তুলে নেওয়া, আয়ত্ত করা, থ্রু রিডিং পোয়েট্রি, কবিতা পড়ার মাধ্যমে। দ্য পোয়েট্রি অফ হোমার, শেক্সপিয়ার, মিল্টন অ্যান্ড ডান্টে, হোমার, শেক্সপিয়ার এবং মিল্টন ডান্টের কবিতা ইজ ফিলড উইথ, পরিপূর্ণ, উইথ নোবেল অ্যান্ড প্রোফাউন্ড আইডিয়াস, মহান এবং গভীর ধারণাসমূহ দিয়ে। ম্যাথু আর্নল্ডস ওন পোয়েমস such as Dover Beach, The Scholar Gypsy, Thyrsis, To Margaret, Resignation and A Southern Night are packed with the criticism of life. অর্থাৎ ম্যাথু আর্নল্ডের এই কবিতাগুলো ক্রিটিসিজম অফ লাইফ, জীবনের সমালোচনা তত্ত্বে পরিপূর্ণ, টু এ গ্রেট এক্সটেন্ট, বিশাল মাত্রায়। তাহলে এখানে আসলে ক্রিটিসিজম অফ লাইফ বলতে কি, যে জীবনটাকে প্রপারলি যেন পাঠকেরা কবিতা পড়ার মাধ্যমে এক্সপ্লেন করতে পারে, তাদের মিস্টেকস অ্যান্ড ফল্টস গুলোকে আইডেন্টিফাই করতে পারে। ইন এ নটশেল, সংক্ষেপে, পোয়েট্রি ইজ দ্য ক্যাটালিস্ট, কবিতা হচ্ছে অনুঘটক। ক্যাটালিস্ট মানে হলো পরিবর্তন করার ক্ষমতা যে রাখে, সেই জিনিসটাকে ক্যাটালিস্ট বলা হয়ে থাকে। ফর দ্য রিডার্স, পাঠকদের জন্য। এগেন পুনরায়, উই ক্যান কোট ফ্রম শেক্সপিয়ার, শেক্সপিয়ার থেকে আমরা কোট করতে পারি। লাইফস বাট এ ওয়াকিং শ্যাডো, এ পুয়ার প্লেয়ার, জীবন হচ্ছে একটা চলমান ছায়া, একটা গরিব খেলোয়াড়। ইট ইজ এ টেল, এটা একটা গল্প, টোল্ড বাই অ্যান ইডিয়ট, বেকুবের দ্বারা বলা একটা গল্প, ফুল অফ সাউন্ড অ্যান্ড ফিউরি, মানে ব্যাপকভাবে জাঁকজমকপূর্ণ, সিগনিফাইং নাথিং, কোনো কিছুই নির্দেশ করে না। এটা মূলত ম্যাকবেথ থেকে নেওয়া একটা কোটেশন। তো এই কোটেশনটা থেকে আসলে যে জিনিসটাকে বোঝানো হয়েছে, ম্যাথু আর্নল্ড এখানে যে আইডিয়ার কথা বলেছে, সেই আইডিয়াটা কি? এই আইডিয়াটা হচ্ছে দিস প্রোফাউন্ড আইডিয়া মেক্স আস অ্যাওয়ার, এই প্রোফাউন্ড আইডিয়া, গভীর ধারণাটি আমাদেরকে সচেতন করে, অফ নট অ্যাডপ্টিং ইলিগাল ওয়ে, অবৈধ কোনো পন্থা অবলম্বন না করার জন্য, টু অ্যাচিভ আওয়ার অ্যাম্বিশন, আমাদের লক্ষ্য অর্জন করার জন্য। বিকজ, কারণ, আনফেয়ার মিনস ক্রিয়েটস হ্যাভক, এখানে হচ্ছে আনফেয়ার মিনস বলতে হচ্ছে অবৈধ পন্থা, ক্রিয়েট সৃষ্টি করে, হ্যাভক ধ্বংস সৃষ্টি করে। তো এর মাধ্যমে এটা বোঝানো হয়েছে যে সোর্স অফ ইনগ্রিডিয়েন্টস অফ লাইফ বলতে এটা বোঝানো হয়েছে যে ম্যাথু আর্নল্ড বলেছেন কবিতা পড়ার মাধ্যমে পাঠকরা জীবনযাপন করার উপাদান সমূহ খুঁজে পাবে। যেমন এখানে জীবনযাপন করার একটা বৃহত্তম আইডিয়ার কথা তিনি বলেছেন, সেটা কি, যে কখনোই আনফেয়ার মিনস অবৈধ পন্থা অবলম্বন করা উচিত হবে না। ওকে, তো এরপরে নেক্সট পয়েন্ট কি, দ্য ওয়েজ অফ লিডিং লাইফ। অর্থাৎ ম্যাথু আর্নল্ড এবার এসে এটা বোঝাচ্ছে যে কবিতা পড়ার মাধ্যমে মানুষ বুঝতে পারবে যে কিভাবে তার জীবনটাকে যাপন করতে হবে। দ্য ওয়েজ অফ লিডিং লাইফ বলতে জীবন যাপনের উপায়। আর্নল্ড ক্লেমস দ্যাট, আর্নল্ড দাবি করে যে পোয়েট্রি টিচেস আস, কবিতা আমাদেরকে শিক্ষা দেয়, হাউ টু লিড লাইফ, কিভাবে জীবনটাকে যাপন করতে হয় তার একটা শিক্ষা দেয়। সিন্স, যেহেতু, ইট ইজ ফিল্ড উইথ মোরাল আইডিয়াস, এটা নৈতিক ধারণা সমূহ নিয়ে পরিপূর্ণ, এটা নৈতিক ধারণায় পরিপূর্ণ। বাই এমফেসাইজিং দ্য মোরাল সিস্টেম, নৈতিক পদ্ধতির উপরে জোর দেওয়ার দ্বারা, আর্নল্ড ডাজ নট মিন, আর্নল্ড মোটেই বোঝায় না, দ্য কম্পোজিং অফ মোরাল অর ডাইডেকটিক পোয়েমস, যে শুধুমাত্র মোরাল এবং ডাইডেকটিক, মোরাল মানেও নৈতিক, ডাইডেকটিক মানেও নৈতিক, যে মোরাল বা ডাইডেকটিক কবিতায় লিখতে হবে, আর্নল্ড কিন্তু এই ব্যাপারটাকে বুঝায়নি। রাদার, বরং, অ্যাকর্ডিং টু আর্নল্ড, আর্নল্ডের মতে, ইট ইজ দ্য কোয়েশ্চেন, এটা হচ্ছে একটা প্রশ্ন, হাউ টু লিভ, কিভাবে জীবনটাকে যাপন করতে হবে, অ্যান্ড হোয়াট এভার কামস আন্ডার ইট, এর অধীনে যা কিছুই আসুক। এর অধীনে যা কিছুই আসুক বলতে জীবনটাকে কিভাবে যাপন করতে হবে, এর অধীনে যা কিছু আসুক না কেন তার উপরে ভিত্তি করে কবিতা লিখলে সেই কবিতাটা অবশ্যই গ্রেট একটা কবিতাতে পরিণত হবে। আর এইটাকেই দ্যাট ইজ মোরাল, এবং এইটাকেই মোরাল বলা হয়েছে। আর এটাকে প্রমাণ করার জন্য আর্নল্ড কি করেছে,
আর্নল্ড কোটস মিল্টন। আর্নল্ড হচ্ছে মিল্টনকে কোট হিসেবে ব্যবহার করেছে, রেফারেন্স হিসেবে ব্যবহার করেছে। তো এখানে কোটেশনটা কি? নর লাভ দাই লাইফ নর হেট, বাট হোয়াটস দাও লিভেস্ট লিভ ওয়েল, হাউ লং অর শর্ট পারমিট টু হ্যাভেন। বলছে জীবনের প্রতি অত্যন্ত ভালোবাসাও দেখায়ও না, অত্যন্ত ঘৃণাও দেখায়ও না, বাট হোয়াটস দাও লিভেস্ট লিভ ওয়েল, সর্বোত্তম ভাবে বাঁচার চেষ্টা করো। হাউ লং অর শর্ট মানে যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ সর্বোত্তম ভাবে বাঁচার চেষ্টা করো, পারমিট টু হ্যাভেন, এবং এইভাবে জীবনটাকে যাপন করো যেন তুমি স্বর্গের বাসিন্দা হতে পারো। সো ইন দিস লাইনস, এই লাইনগুলোতে দ্য মোরাল আইডিয়া ইজ ইজিলি পারসিভড, মোরাল আইডিয়াটাকে খুব সহজেই বোঝা যায়। ইজ ইজিলি পারসিভড, খুব সহজে বোঝা যায়। ইট টিচেস আস টু লিড এ লাইফ, এটা আমাদেরকে একটা জীবন যাপন করতে বলে উইথ ফুল ফোর্স, একটা সম্পূর্ণ মানে পূর্ণ গতির সাথে, হোয়াট এভার সিচুয়েশন প্রিভেলস ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে যত কঠিন বা খারাপ সময় প্রিভেল থাকুক না কেন, বর্তমান থাকুক না কেন, মাস্ট বি মেড দ্য বেস্ট টাইমস, দ্য বেস্ট অফ টাইমস, সময়টাকে সর্বোত্তম বানাতে হবে, নট দ্য ওয়ার্স্ট অফ টাইমস, সময়টাকে অবশ্যই খারাপ বানানো উচিত হবে না। অর্থাৎ কবিতা পড়লে দ্য ওয়েজ অফ লিডিং লাইফ বলতে ম্যাথিউ আর্নল্ড তাহলে বেসিক্যালি যে জিনিসটাকে রিফ্লেক্ট করছে সেটা হলো যে কবিতা পড়ার মাধ্যমে পাঠকেরা অবশ্যই অবশ্যই জীবনটাকে কিভাবে যাপন করতে হবে সেই ধারণাটা খুঁজে পাবে, সেই পদ্ধতিগুলো বের করতে সক্ষম হবে। যুক্তি দেখিয়েছেন কি যে কবিতা মোরাল আইডিয়াতে পরিপূর্ণ, তবে ম্যাথিউ আর্নল্ড এটা সতর্ক করে দিয়েছে যে কবিতা মোরাল আইডিয়াতে পরিপূর্ণ এর মানে এটা নয় যে শুধুমাত্র মোরাল অর ডাইডেক্টিক পোয়েমস লিখতে হবে, এর মানে কিন্তু মোটেই এটা নয়। তাহলে বিষয়টা কি? এর মানে হচ্ছে যে সর্বোত্তম জীবনযাপনের জন্য কিভাবে কবিতা লেখা দরকার, মানুষকে আইডিয়া দেওয়ার জন্য, পদ্ধতি দেওয়ার জন্য, সে বিষয়ের উপরে ভিত্তি করে লিখতে হবে। আর এইটাকে প্রমাণ করার জন্য ম্যাথিউ আর্নল্ড জন মিল্টনকে কোট করেছেন। যেমন জন মিল্টন কি বলেছে যে জীবনকে অত্যন্ত বেশি ঘৃণাও করা যাবে না, ভালোবাসাও যাবে না, সর্বোত্তম জীবনযাপন করতে হবে, এবং যে জীবনযাপন করলে মানুষ পারমিট টু হ্যাভেন, স্বর্গে যেতে পারবে। এর মানে হলো এইটা যে জীবনে যত খারাপ আর ভালো সিচুয়েশন বিরাজ করুক না কেন, মানুষ অবশ্যই অবশ্যই বেস্ট ইউজ অফ টাইম এইটা মেনটেন করবে। ওকে, সো নেক্সট কি? নেক্সট যেটা সেটা হচ্ছে শেল্টার অ্যান্ড কনসোলেশন ইন ক্রাইসিস। অর্থাৎ ম্যাথিউ আর্নল্ড এটা বুঝাচ্ছেন যে কবিতা পড়লে মানুষ যখন সংকটে পড়বে তখন সে শেল্টার পাবে মানে আশ্রয় পাবে, অ্যান্ড কনসোলেশন সান্ত্বনাও পাবে। অ্যাকর্ডিং টু আর্নল্ড, আর্নল্ডের মতে পোয়েট্রি হ্যাজ হাই ডেস্টিনেশনস অ্যাজ এ ক্রিটিসিজম অফ লাইফ। পোয়েট্রি হ্যাজ, কবিতা রয়েছে, হাই ডেস্টিনেশনস, ডেস্টিনেশনস মানে হচ্ছে গন্তব্য, লক্ষ্য, অ্যাজ এ ক্রিটিসিজম অফ লাইফ, জীবনের সমালোচনা তত্ত্ব হিসাবে। হিজ ক্লেম ইজ দ্যাট, তার দাবি হলো যে পোয়েট্রি ইজ সুপিরিয়র টু ফিলোসফি, পোয়েট্রি ইজ সুপিরিয়র টু ফিলোসফি, কবিতা দর্শনের চাইতে বেশি উত্তম, সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, বিজ্ঞানের চাইতে এবং ধর্মের চাইতেও। ফিলোসফি ডিপেন্ডস অন রিজন, দর্শন যুক্তির উপরে নির্ভরশীল, হুইচ ইজ এ ফলস ডিসপ্লে অফ নলেজ, আর এটা হচ্ছে জ্ঞানের একটা মিথ্যা প্রদর্শন। ফলস ডিসপ্লে অফ নলেজ, মিথ্যা জ্ঞানের মিথ্যা প্রদর্শন। সায়েন্স ইজ সোললেস অ্যান্ড আর্টিফিশিয়াল, সায়েন্স হচ্ছে কি আত্মাবিহীন এবং কৃত্রিম। ইট ইজ ইনকমপ্লিট উইদাউট পোয়েট্রি, কবিতা ছাড়া বিজ্ঞান অপরিপূর্ণ। রিলিজিয়ন কম্বাইন্স ইটস ইমোশনস, ধর্ম এর আবেগকে একত্রিত করে, উইথ আইডিয়াস, ধারণা সমূহের দ্বারা, দ্যাট আর ইনডিসক্রাইবেবল, দ্যাট আর ইনডিসক্রাইবেবল অর ইনফলিবল, যেটা হচ্ছে বর্ণনা অতীত। ইট প্রোভাইডস এ গ্রেট রিপ্রেজেন্টেশন অফ লাইফ, ইট প্রোভাইডস, এটা প্রদান করে, এ গ্রেট রিপ্রেজেন্টেশন অফ লাইফ, জীবনের একটা বিশাল উপস্থাপনাকে প্রদান করে, অ্যান্ড কনসেপ্টস, এবং ধারণা সমূহকে, উইদাউট ট্রাইং টু ফলসিফাই দ্য ট্রুথস, উইদাউট ট্রাইং টু ফলসিফাই, ফলসিফাই বলতে মিথ্যা প্রমাণ করা, মিথ্যা প্রমাণ করার চেষ্টা ছাড়াই দ্য ট্রুথ, সত্যগুলোকে। দেয়ারফর, কাজেই আর্নল্ড ইজ অফ দ্য ভিউ দ্যাট, আর্নল্ডের মতামত হলো যে পোয়েট্রি ক্যান বি আওয়ার সাস্টেইন্যান্স, কবিতা হতে পারে আমাদের সাস্টেইন্যান্স। সাস্টেইন্যান্স বলতে ভরণ পোষণ, ভরণ পোষণ বলতে এখানে যে আমাদের ক্রাইসিসের ভরণ পোষণ, আমাদেরকে মেন্টাল স্ট্রেংথ দিতে পারে কবিতা। দ্য বেস্ট পোয়েট্রি হ্যাজ দ্য পাওয়ার, সর্বোত্তম কবিতার ক্ষমতা রয়েছে, টু ক্রিয়েট, সৃষ্টি করার, সাস্টেইন, টিকে থাকার, অ্যান্ড ডিলাইট আস, এবং আমাদেরকে আনন্দ দেওয়ার, দ্যাট নাথিং
এলস ক্যান, অন্য কোনো কিছু আর এটা দিতে পারে না। অর্থাৎ ফিলসফি, সায়েন্স, রিলিজিয়ন এর কোনোটাই আমাদেরকে ডিলাইট করতে পারে না যেমনটা কবিতা আমাদেরকে আনন্দ দিতে পারে। ওভার টাইম, সময়ের সাথে সাথে, ম্যানকাইন্ড উইল ডিসকভার দ্যাট, মানুষ আবিষ্কার করবে যে দে হ্যাভ টু গো ব্যাক টু পোয়েট্রি, তাদেরকে কবিতার কাছে ফিরে যেতে হবে, টু ইন্টারপ্রেট দেয়ার লাইফস, তাদের জীবনকে ব্যাখ্যা করার জন্য, অ্যান্ড টু কমফোর্ট অ্যান্ড সাস্টেইন দেমসেলভস, এবং তাদের নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য আর কমফোর্ট করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। বিকজ, কারণ সায়েন্স, রিলিজিয়ন অ্যান্ড ফিলসফি, বিজ্ঞান, ধর্ম এবং দর্শন, উইল ইভেন্চুয়ালি প্রুভ, ফলশ্রুতিতে প্রমাণিত হবে, টু বি ফ্রেজাইল অ্যান্ড আনস্টেবল, ভঙ্গুর হিসাবে, নড়বড়ে হিসাবে। তাহলে এখানে বিষয়টা কি বলছে? ম্যাথু আর্নল্ড জোর দিয়ে বলছে যে কবিতা পড়লে মানুষ ক্রাইসিসের সময়তে শেল্টার এবং কনসোলেশন পাবে। আর্নল্ড বলছে যে ক্রিটিসিজম অফ লাইফ হিসেবে কবিতার বিশাল ডেস্টিনেশন রয়েছে। তিনি দাবি করেন যে ফিলোসফি, সায়েন্স বা রিলিজিয়ন এই কোনোটাই মানুষকে সেই লেভেলের শেল্টার এবং কনসোলেশন দিতে পারে না যে লেভেলের কনসোলেশন এবং শেল্টার কবিতা দিতে পারে। উদাহরণস্বরূপ, ফিলোসফি হচ্ছে যুক্তির উপরে নির্ভর করে, যুক্তি নাই তো ফিলোসফি নাই। আর এইটাকে ম্যাথু আর্নল্ড বলছে জ্ঞানের মিথ্যা প্রদর্শন। সায়েন্সের ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে আর্নল্ড বলছে যে বিজ্ঞান হচ্ছে আত্মাহীন এবং কৃত্রিম, কবিতা ছাড়া এটা অসম্পূর্ণ। আসলে কবিতা ছাড়া এটা অসম্পূর্ণ, এর মানেটা হলো যে কবিতা মানে হচ্ছে উচ্চ কল্পনা, হাই ইমাজিনেশন, আর বিজ্ঞান উচ্চ কল্পনা ছাড়া কখনোই কমপ্লিট হতে পারে না। কারণ বিজ্ঞান সবসময় কল্পনা করে আজ থেকে 5 বছর, 10 বছর, 50 বছর, 100 বছর পরে কি ধরনের ইনভেনশন করা প্রয়োজন। আর রিলিজনের ক্ষেত্রে ম্যাথু আর্নল্ড বলছে যে রিলিজনটা হচ্ছে কি মানুষের আইডিয়াটাকে বর্ণনাত্মক একটা অনুভূতির সাথে জুড়ে দেয়, মানে মানুষ নাম হয়ে যায়। কিন্তু কবিতার ক্ষেত্রে ম্যাথু আর্নল্ড এটা বলছে যে গ্রেট কবিতা পড়লে মানুষ যেমন আনন্দিত হবে তেমনি সে টিকে থাকতে পারবে। আর এই জন্য ম্যাথু আর্নল্ড এটা জোর দিয়ে বলেছেন যে মানুষ তার জীবনকে ইন্টারপ্রেট করার জন্য বারবার কবিতার কাছেই ফিরে যাবে। ফাইনালি কনক্লুশন, কনক্লুশনে আমরা কিভাবে লিখতে পারি? কনক্লুশনটা টু সাম আপ, সংক্ষেপে বা উপসংহারে, উই ক্যান সে দ্যাট, আমরা বলতে পারি যে পোয়েট্রি ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ, কবিতা হচ্ছে জীবনের সমালোচনা তত্ত্ব। ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য রিভিউয়ার, এটা হচ্ছে যারা কবিতা পড়বে, রিভিউয়ার বলতে যারা হচ্ছে সমালোচক বা তারা যারা কবিতা পড়বে, তাদেরকে কি করতে হবে? টু এক্সামাইন, পরীক্ষা করা, বোথ পোয়েট্রি অ্যান্ড লাইফ, কবিতা এবং জীবনকে, অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে। আর্নল্ড পারফর্মস হিজ ডিউটি, আর্নল্ড তার দায়িত্ব সম্পূর্ণ করে, অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ক্রিটিসিজম, আধুনিক সমালোচনা সাহিত্যের স্থপতি হিসেবে। অলদো হিজ থিওরি অফ পোয়েট্রি, তার কবিতার যে থিওরি বা ডেফিনেশন, হ্যাজ এক্সটেন্ডেড, সম্প্রসারিত হয়েছে, দ্য হর্নেটস নেস্ট, অসংখ্য প্রতিক্রিয়ায়। হর্নেটস নেস্ট মানে হচ্ছে অসংখ্য প্রতিক্রিয়ায়, আর নিউমারাস রিয়াকশনস। তো তোমরা এইভাবে এই প্রশ্নটাকে যদি লিখতে পারো সুন্দরভাবে, ভুলভ্রান্তি না করে, তাহলে তো 6-7 মার্কস এর নিচে আসার কথা না। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।